পরিচিতের গণ্ডি ছাড়িয়ে কখন কিভাবে যে দাদার এত কাছে এসে পড়েছিলাম আজ আর মনে করতে পারি না। আসলে সম্পর্কের গাছ বাড়ে ভালোবাসা শ্রদ্ধার জল সিঞ্চনে। সে কি আর বার সাল তারিখ মেনে চলে, না চলতে পারে? কবে থেকে যে আপনি থেকে তুমি হয়ে গিয়েছিল দাদা, সেটাও তাই আজ মনে নেই। কিন্তু মনে আছে সেটে কিভাবে আগলে রাখতো, সেটের বাইরেও। মানে প্রথম দিকে আপনি তুমি, পরবর্তীকালে তুমি হয়ে গিয়েছিল। সলিল দত্ত পরিচালিত সেই চোখ ছবির ঘটনাটা অদ্ভুত। ছবির গল্পটা এখানে প্রাসঙ্গিক, তাই সামান্য আভাস দিয়ে রাখছি। গল্পে ছিল দাদা বড়লোকের সন্তান, উদ্ভট খেয়ালে চলেন, প্রচুর নারী বন্ধু, কিন্তু জীবনসঙ্গিনী হিসেবে কাউকেই বেছে নেননি। কোনো একটি ব্যাপারে ছবির নায়িকা মহুয়া রায়চৌধুরীর সঙ্গে আলাপ, ঠিক করলেন তাকেই বিয়ে করবেন। আমার চরিত্রটা ছিল মহুয়ার প্রেমিকের, আর্থিক অভাবে বিয়ে করতে পারছে না এমন বেকার ছেলের। স্বার্থান্বেষী কয়েকজনের চক্রান্তে চুরির দায়ে আমায় জেলে যেতে হয়। মহুয়ার বিয়ের পাকা খবর পেয়ে জেল পালিয়ে শটান মহুয়ার বাড়িতে। সেখানে ওকে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি ধাক্কাধাক্কি। একটা শট ছিল, জানলা গলে ঢোকার পর অন্যান্যরা আমায় চোর বলে ধরে ফেলবেন। দাদা ছুটে এসে জামার কলার ধরে মারবেন আর গালাগাল দিতে দিতে নিয়ে যাবেন পুলিশের কাছে। ঘটনাটা এই দৃশ্যের শুটিংয়ের সময়। দাদা কিছুতেই চড় মারছেন না, যদি লেগে যায়। আমিও নাছোড়বান্দা, রীতিমতো ব্যায়াম করছি তখন। বারবারই বলছি, মারো তুমি, লাগবে না। দাদা বলছেন, সে আবার হয় নাকি? ব্যায়াম করে চেহারা ভালো রেখেছিস ঠিক, কিন্তু মুখ এত নরম যে 2 ঘন্টা আগের আস্তে মারা চড়ের দাগই যায়নি গাল থেকে। কি করে মারব? দৃশ্যের সুবিধের জন্য পিড়াপিড়ি করতে শেষমেশ বলেছিলেন, আসল সময় মারবেন। শট নেওয়া শুরু হলো। জামার কলার ধরে ধস্তাধস্তি এমনভাবে হলো যেন দাদা প্রচুর মারছেন আমায়। আমাকেও তেমনি রিয়াকশান দিতে হলো। শেষে শট কাট হলো। সলিলদা, সহকারী শ্রীকান্ত, এমনকি দাদাও খুব খুশি। আমি অবশ্য খুশি হতে পারিনি, কারণ চটটা শেষ পর্যন্ত মারেননি দাদা। পিঠে হাত বুলিয়ে যখন বললেন, একদম অরিজিনাল শট দিয়েছিস, আমি বাধ্য হয়েছিলাম জিজ্ঞেস করতে, চটটা কেন মারেননি? উত্তরটা আজও মনে আছে হুবহু। বলেছিলেন, ওরে, সব অভিনেতা অভিনেত্রী সহকর্মীর প্রতি একটা দায়িত্ববোধ থাকে। তোর কাছ থেকে সঠিক রিঅ্যাকশানটা না পেলে তোকে কি আর ছেড়ে দিতাম? ক্যামেরা কোণ চিট করে এমন চড় মেরেছি মনে হবে তোর বিরাট লেগেছে, অথচ তুই টেরই পেলি না। ছবিতে মিলিয়ে নিস। আর এখন তোর হাতে বেশ কয়েকটা ছবি, খামোখা ঝুঁকি নিতে গিয়ে ড্যামেজ হলে কে দেখবে? আমার অবশ্য খুঁতখুঁতুনি যায়নি, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিলাম, উন্নতি করতে গেলে এই খুঁতখুঁতানি থাকা ভালো। পরে কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। ছবিতে বোঝাই যায়নি চটটা আদপে পড়েইনি আমার গালে। ক্যামেরা কোণ সম্পর্কে এত ভালো ধারণা না থাকলে কি আর উত্তম কুমার হওয়া যায়? আর জানতেন যেহেতু আমার হাতের ছবিগুলোর কথা, বিন্দুমাত্র ঝুঁকি নেননি। এরকমভাবে আর কে আগলে রাখতে পারতেন দাদা ছাড়া? কথাটা মনে পড়লে আজও এক অব্যক্ত যন্ত্রণায় ভুগি। বাবা মা নেই, দাদাও চলে গিয়েছেন। শাসন করার লোক বা অভিভাবকদের না থাকাটা তাই এখন নিঃস্ব করে দেয় মনটাকে মাঝে মাঝে। তখন ফিরে যাই সেই সব হাস্যোজ্জ্বল দিনগুলোতে, মনে মনেই। স্মৃতির খাতার পাতায় কত টুকরো টুকরো মণিমুক্ত। সেবার ভাইফোঁটার পর 2 পুরুষ ছবির ইনডোর শুটিং শুরু হলো। প্রথম দিন শুটিং শেষ হওয়ার পর জানতে পারি, তাড়াতাড়ি মেকআপ তুলে বেরোতে না পারলে ঘণ্টা 1.5-এর মধ্যে আর বেরোনো যাবে না। স্থানীয় একটি বড় কালী পুজোর প্রতিমা বিসর্জন সেদিন, ফলে
তাড়াহুড়োয় মেকআপ তুলছিলাম সবাই, কস্টিউম ছাড়ছি। এমন সময় আমাদের স্টুডিও পাড়ার ডাবুদা এসে জানান ঠাকুর নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে পাড়ার ছেলেরা। গোটা পাড়া ঘুরে যাবে, ঘণ্টাখানেক তো লাগবেই। দাদাকে ওই ভিড়ে যেতে বারণ করেছিলেন। দাদা এক বাক্যে রাজি। সেট তৈরির অনেক কিছু ডাবুদার কাছ থেকেই আসতো, ফলে উনিও ছবির লাইনেরই লোক। ওনার পাড়ার পুজো যখন একটু না হয় বেশিক্ষণ থেকেই গেলাম, সঙ্গে দাদাও তো থাকছেন। ঘটনাচক্রে সেদিন দাদার গাড়িতে লিফট নেওয়ার কথা ছিল। আগেই বলে রেখেছিলাম, তাড়াহুড়োয় মেকআপ পুরোপুরি তোলা হয়নি দেখে নিজের মেকআপ রুমেই ডেকে নিয়েছিলেন দাদা। দুটো কফি বলে দিস, আড্ডা ছাড়া এখন তো আর কিছু উপায় নেই বলে সোজা মেকআপ রুমে। কফি বলে ঘরে ঢুকে দেখি কার্তিকদা দাদার গায়ে পাউডার ঘষে দিচ্ছেন। মেকআপ তোলা শেষ। ড্রেস আর দাশুদা দাঁড়িয়েছিলেন পাশেই জামা কাপড় হাতে। পাঞ্জাবি ধুতি খুলে প্যান্ট পরতে যাচ্ছি। আয়নায় আমাকে খালি গা দেখে বললেন, দাঁড়া দাঁড়া, ওরে বাস, কি গায়ের রং রে তোর, আগে তো কখনো খেয়াল করিনি। স্বভাবতেই লজ্জায় পড়ে গিয়েছিলাম। কথাটা যিনি বলেছিলেন তিনি নিজেও উজ্জ্বল গৌরবর্ণের অধিকারী। বাধ্য হয়েই বললাম, তফাৎ এমন কিছু নেই যে এভাবে বলতে হবে। বললেন, না না, অনিল আর বিশুকে অর্থাৎ বিশ্বজিৎকে দেখেছিলাম বেশ ফর্সা, তোর রংটা তো আরও ফেটে পড়ছে। দেখি তুই আমার পাশে এসে দাঁড়া। ওদের তিনজনকে বললেন, ঠান্ডা হাওয়া আসছে, দরজা বন্ধ করে দিয়ে সবাই এখানে থাকো, কেউ বাইরে যাবে না, বডি শো হবে এখানে। ততক্ষণে কফি চলে এসেছে। কফিটা শেষ করে চেয়ার ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়ে আমাকেও ডাকলেন পাশে দাঁড়ানোর জন্য। তারপর চলল দেহ সৌষ্ঠব প্রদর্শনী। হাতের গুলি ফুলিয়ে গুলির মাপ নিয়ে ফোর আর্ম, ট্রাইসেপস, বাইসেপস, ল্যাটিস, পায়ের কাপ মাসল ইত্যাদি মাপজোক চলল। যেমনভাবে পোজ দিচ্ছিলেন আমাকেও ঠিক তেমনিভাবেই দাঁড়াতে হচ্ছিল আয়নার সামনে। মাসল শো একসময় শেষ হলো। আমার সামনে এসে হাতটা উঁচুতে ধরে ঠিক যেন মঞ্চে উঠে বিজয়ীর হাত উঁচুতে তুলে ফলাফল ঘোষণা করা হয়। বললেন, আজকের প্রতিযোগিতায় দুজনেই চ্যাম্পিয়ন, একজন সিনিয়র, একজন জুনিয়র। দর্শক তিনজন উচ্ছ্বসিত আনন্দে হাততালিও দিয়েছিল বিচারকের রায় শুনে। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করতেও ভুলবেন না।